তো আমাদের আজকে সিম্পল কমপ্লেক্সের পার্ট 6 আলোচনা চলছে। এই পার্ট 6 এ আলোচ্য বিষয় হলো সিম্পল টু কমপ্লেক্স। এখানে আমাদের বাক্যগুলো সিম্পল সেন্টেন্সে থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে রূপান্তরিত করব। তো কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করার অনেকগুলো তো নিয়ম আছে আমাদের, তাই না? সিম্পল কমপ্লেক্সের আমরা অনেকগুলো নিয়ম দেখে আসছি, তবে এখানে আমি স্পেশাল যে নিয়মগুলো আমাদের বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল যদি থাকে, অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল মাথায় রাখতে হবে। পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, আমরা জানি, তাই না? আর জেরান্ড কাজ করে নাউনের, আমরা জেরান্ডের কথা বলা হয়নি। পার্টিসিপল আবার কয় প্রকার হতে পারে জানো তোমরা? 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, তাই না? তাই পার্টিসিপলের কথা কিন্তু বলিস, এখানে প্রেজেন্ট বা পাস্ট কিছু বলি, তার মানে পার্টিসিপল যে কোনো একটা হইতে পারে, প্রেজেন্ট হইতে পারে, পাস্ট হতে পারে, পারফেক্ট হইতে পারে। তো এই পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, তার মানে যার নাম অ্যাডজেক্টিভ সে আবার পার্টিসিপল কাজ করে, মানে পার্টিসিপল গুলো তো মূলত অ্যাডজেক্টিভের কারণে কাজ করে বাক্যের ভিতরে, তাই তো? তো আমরা এই প্রত্যেকটা প্রশ্ন একটু দেখবো যে এখানে অ্যাডজেক্টিভ আছে না পার্টিসিপল আছে, এটা আমরা খেয়াল করবো, ঠিক আছে? এবং আমরা বাকি উত্তরগুলো লিখবো কিসে? সিম্পল থেকে কমপ্লেক্সে লিখবো। তো আমাদের সহজ একটা ফর্মুলা তোমরা মনে রাখবা, যদি বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল থাকে তার বিভিন্ন ভাবে পরিবর্তন করা যায়, যেভাবেই তুমি খুশি পরিবর্তন করতে পারো। একটা ফর্মুলা আমাদের সঠিক হওয়া লাগবে সবার, সেটা হলো রিলেটিভ প্রোনাউনের পরে আমরা অক্সিলারি ভার্ব দেবো এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ দেবো। রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। রিলেটিভ প্রোনাউন ব্যবহার জানি তো আমরা, তাই না? কখন কোনটা হয়? রিলেটিভ প্রোনাউন কি গত ক্লাসে বলছিলাম না? হু, হুইচ আর দ্যাট, এটা হলো ব্যক্তি, তাই না? আর এটা হলো বস্তু, আর এটা আমাদের ব্যক্তি বস্তু দুটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এই রিলেটিভ প্রোনাউন আমরা যখন বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল থাকবে, তখন আমরা উত্তর লেখার সময় কি ব্যবহার করবো? রিলেটিভ প্রোনাউনের একটা ব্যবহার করব। আর এখানে আমরা কি করব? এই রিলেটিভ প্রোনাউন প্লাস ওর পরে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব এবং তারপরে অ্যাডজেক্টিভটা দেবো। তার মানে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল যেটা থাকবে সেটা আমাদের শেষে যেই বসবে, এটা মাথায় রাখবা। তো প্রথম প্রশ্নটা আমাদের আসল, দা বয় বালকটি রানিং ফাস্ট ইজ মাই ব্রাদার। দা বয় রানিং ফাস্ট, এই যে রানিংটা আমাদের কি এখানে? এখানে আমাদের এটা কিন্তু পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। কেন? দেখো, দা বয় রানিং ফাস্ট, দ্রুত দৌড়াচ্ছে বালক, দৌড়ানো বালকটি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। তার মানে এই দৌড়ানো দ্বারা এই বালককে বোঝাচ্ছে না? তাহলে অ্যাডজেক্টিভের কাজই তো একজন নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেওয়া, তাই তো? তাহলে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তো এইটা আমাদের আমরা একটারে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বলতে পারি। যখন আমাদের হবে তখন আমরা কি ব্যবহার করবো? রিলেটিভ প্রোনাউন, অক্সিলারি ভার্ব, অ্যাডজেক্টিভ। এইটা যদি আমরা ফলো করতে কি হচ্ছে দেখো, তো আমরা প্রথমে আমরা চলে যাবো গিয়ে সাবজেক্টটা দেবো দা বয়। এখন এবার আমাদের কাজ হবে কি? রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন হলো কে? হু বসাবো, কারণ এখানে বয় মানে ব্যক্তি বোঝাচ্ছে না, হু। এখন আমরা কি করবো? রিলেটিভ প্রোনাউন মানে অক্সিলারি ভার্ব। তো এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে না, তাহলে হু ইজ, তাই তো? এরপরে আমাদের কি বলছিল? অ্যাডজেক্টিভ বা আমাদের পার্টিসিপল থাকবে রানিং। রানিং এর পরে বাকি অংশ যা আছে তাই দিয়ে দিলাম। দা বয় হু ইজ রানিং ফাস্ট ইজ মাই ব্রাদার, খেয়াল করো, একটু খেয়াল করো। আচ্ছা, যেটা বলছিলাম, দা বয় ওই বালকটি, হু যে, ইজ রানিং ফাস্ট দ্রুত দৌড়াচ্ছে, ইজ মাই ব্রাদার আমার ভাই হয়। এবং গতকালকে আমরা যেটা বলছিলাম যে বাক্যের বিরুদ্ধে রিলেটিভ প্রোনাউন থাকলে সেই রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বাদ, আর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাই বলছিলাম না? তো আমরা সেই নিয়ম মিলাই দেখো, তোমরা দেখো অক্সিলারি রিলেটিভ প্রোনাউন অক্সিলারি ভার্ব বাদ, আর এই আইএনজি ছিল তাই বসে গেছে ওখান থেকে, মিলেছে না? তাহলে আমরা কিন্তু দুইটা নিয়ম ওখান থেকে শিখলাম গতকালকে। সেই নিয়মটা মানে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের রিলেটিভ প্রোনাউন থাকলে সেটা বাদ দেবো, আর ওপরে অক্সিলারি ভার্ব থাকলে সেটাও বাদ দিয়ে দেবো পরে, রিলেটিভ প্রোনাউনের পরে। কারণ এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্বের কথা বলা হচ্ছে, ওই দুইটা বাদ দেবো। তারপরে ভার্ব 1 থাকলে ভার্বের সাথে আইএনজি, ভার্ব 2 থাকলে আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা বসবে, আর ভার্ব 3 থাকলে কি বসবে? আইএনজি হবে, ওটা কিন্তু বুঝে যাবে। আচ্ছা, এটা বুঝতে পারছি তো আমরা সবাই? এবার দেখো, দা কার ইম্পর্টেন্ট, এটা কি ভার্বের 3 নাম্বার, কিন্তু 3 নাম্বার। কেন 3 নাম্বার? এই ইম্পোর্ট মানে কি? আমদানি করা। এই কার কি আমদানি করে? কার ক্ষমতা আছে? ওই কার দেখার ইম্পোর্টেড ফ্রম জাপান, জাপান থেকে আমদানিকৃত কারটি রানিং ওয়েল, ভালো চলছে। তাহলে এই কার তো অন্য কেউ নিয়ে এসেছে, তাহলে এখানে আমাদের যে কাজ অন্য কেউ করে, সাবজেক্ট করে না, সেটা হলো ভার্বের 3 নাম্বার বা প্যাসিভ হয়। তার মানে এখন আমাদের এখানে তোমার ফর্মুলা হলো যে এর আগের একটা ভার্ব নেই কেন? ওই ভার্বটা তো আমরা ওঠাই দিছি, এখানে কি এই ওঠাই দিছি না, এর ওটা নিয়ে আসবো আমরা। আচ্ছা, তো এবার আমরা কি করবো তাহলে? এখানে আমাদের ডাকার, প্রথমে আমাদের কি ডাকার। এখন এই কি ব্যক্তি না বস্তু? বস্তু হলে কি হবে? হুইচ।
এখন এটা আমরা ইজ রানিং ওয়েল, এটা প্রেজেন্ট টেন্স বলছে না, তো এখন ভালো চলছে, আমরা এটা পাস্ট টেন্সও করতে পারি, প্রেজেন্ট টেন্সও করতে পারি। পাস্ট টেন্স যদি করি আমরা ওয়াজ দিতে পারি, ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান, তারপর ইজ রানিং ওয়েল, মানে জাপান থেকে যে কারটা আমদানি করা হয়েছিল পাস্ট টেন্সে হয়েছিল সেটা ভালো চলছে। অথবা যদি আমরা লিখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা যাবে, প্রেজেন্ট ইনডেফিনিটে করা যাবে না, দ্য কার হুইচ হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান, জাপান থেকে যে কারটা আমদানি করা হয়েছে সেটা ভালো চলছে। প্রেজেন্ট টেন্সে করলে কি হবে, যে কারটি জাপান থেকে আমদানি করা হয় সেটা ভালো চলছে, হয় বললে এটা হয় না, মেলে না, হয় মানে কি প্রতিনিয়ত, কিন্তু এখানে একটা নির্দিষ্ট কথা বলেছে অলরেডি, সে কাজটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে ইনডেফিনিট টেন্সে তার কাজ শেষ হয় না, পারফেক্ট টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। বুঝতে পেরেছি আমরা? তাহলে এর আনসারটা আমরা হুইচ হ্যাজ বিন করতে পারি, আর একটা হ্যাজ বিন ইম্পর্টেন্ট। আর হ্যাজ বিন কেন, কারণ ভয়েস যে আমাদের হ্যাভ থাকতে বিন যোগ করতে হয় কিন্তু, আর বিভাগ থাকলে আমাদের ভার্বের 1 নম্বর 2 নম্বর হলে সেখানে আমরা শুধু বিভাগ ব্যবহার করি। বোঝা গেছে? এটা বুঝতে পারছি? এবার দেখো এখানে আইএনজি প্রথমে ছিল, এবার একটু দেখো কোন জায়গায় বসছে, আই স, আমি দেখেছিলাম এ ম্যান, একজন মানুষকে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করতে দেখেছিলাম। এখন আমাদের প্রথমে এই যে রানিংটা বসছিল কার জন্য, কাকে বোঝাচ্ছিল, এই বালককে, অর্থাৎ সাবজেক্টকে। আর আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখেছিলাম ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এই কাজ করছে এই মানুষটাকে, এই ওয়ার্কিংটা হলো ম্যান, মানে এখন অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হলো এখানে দেখো, তাহলে আমরা বন্ধু বসা যায় আই স এ ম্যান, এরপরে ম্যানের পরিবর্তে কি দেবো আমরা, রেডিভ প্রোনাউন হু। এবার আমাদের কাজ কি, অক্সিলারি ভার্ব, এটা কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে ওয়াজ, হু ওয়াজ ওয়ার্কিং ইন দা ফিল্ড, যা আছে দেখি তাই। তাহলে আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখেছিলাম, হু ওয়াজ ওয়ার্কিং ইন দা ফিল্ড, যে মাঠে কাজ করছিল। এবার আমাদের কাজ ছিল কি, রেডিভ প্রোনাউন অক্সিলারি ভার্ব বাদ, এই দুইটা আমরা এই প্রশ্নে বাদ গেছে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি তো আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আই স হিম ইটিং রাইস। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের নাউন ব্যবহৃত হয়েছে, নাউন, কিন্তু এটা হলো প্রোনাউন। প্রোনাউন যদি ব্যবহৃত হয় তখন আমাদের আর ওই হু হুইজ ব্যবহার করা যাবে না, কারণ প্রোনাউনের পরিবর্তে ওটা ব্যবহার করা যাবে না, কারণ হু হুইজ ওটাই তো একটা প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরিবর্তে কি প্রোনাউন বসে না। তাহলে আমরা এখানে কি করব, এইখানে আমরা এবার দ্যাট বসাবো, আই স, এরপরে কিন্তু দ্যাট, আই স দ্যাট, আর এই সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করতে, অবজেক্টের সাবজেক্ট ব্যবহার করতে হবে। আই স দ্যাট হি ওয়াজ, ফার্স্ট টেন্স না, হি ওয়াজ ইটিং রাইস। আর একটা করতে পারি, এর আই স হিম লিখতে পারি আমরা, এবার তখন আমরা একটা হোয়েন দিতে পারি। কেন, দেখো আমাদের আই স হিম ইটিং রাইস, আমি তাকে ভাত খাইতে দেখেছিলাম। এবার আমরা লিখছি কি, আই স দ্যাট, আমি দেখেছিলাম যে হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল। আর আমরা যখন এই প্রশ্নটা আই স হিম পর্যন্ত লিখবো, আই স হিম, তখন এবার দেবো আমি তাকে দেখেছিলাম কি, যখন সে ভাত খাচ্ছিল, তাহলে হোয়েন হি ওয়াজ ইটিং রাইস, তখন আমাদের হি ওয়াজ ইটিং দেওয়া লাগবে। তো আমরা দ্যাট দিলে তখন আমরা এই অবজেক্টটা দেবো না, আর যদি অবজেক্টটা দেই তখন আমরা হোয়েন দিয়ে শুরু করবো, ঠিক আছে? কারণ আমাদের সময় বোঝাচ্ছে কিন্তু এটা, আমি তাকে দেখেছিলাম যখন সে ভাত খাচ্ছিল, আর আমি দেখেছিলাম যে সে ভাত খাচ্ছিল, বুঝতে পেরেছো? এবার আলম ইজ এ গুড বয়, তাহলে আমাদের কাজকে অ্যাডজেক্টিভ কই, গুড, তাহলে আমরা আলম ইজ এ বয় লিখবো, বয়, কারণ আমাদের কাজ হবে কি রিলেটিভ প্রোনাউন। এবার বয়ের পরিবর্তে আমরা কি দেবো, হু, এরপরে আমরা কি দেবো, অক্সিলারি ভার্ব, এই ইজ আছে আমরা আবার ইজ দেই, এরপরে অ্যাডজেক্টিভ, তাহলে গুডটা হলো কিছু বয় দিচ্ছি, আলম ইজ এ বয়, আলম হলো একটা ছেলে, হু ইজ গুড, যে হলো ভালো, বুঝছো? এ ডিসঅনেস্ট ম্যান ইজ হেটেড বাই অল, ওই অ্যাডজেক্টিভ কোনটা, ডিসঅনেস্ট, তাহলে আমরা কি করবো, নাউনটা এক জায়গায় করবো, এ ম্যান, এখানে যেমন করছিলাম না, বয় আগে নিয়ে আসছিলাম, এ ম্যান হু ইজ ডিসঅনেস্ট, তারপরে ইজ হেটেড বাই অল। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে গেলে রিলেটিভ প্রোনাউনের আগে আমাদের সেই নাউনটা নিয়ে আসতে হবে, কারণ সেই নাউনের পরিবর্তেই তো আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। তাহলে তুমি যদি এখানে এ ডিসঅনেস্ট ম্যান তুমি রাখো, আমাদের অ্যাডজেক্টিভকে আলাদা করতে হবে, সবসময় অ্যাডজেক্টিভকে আলাদা করতে হবে, অক্সিলারি ভার্ব দিব তার আগে। তাহলে আমরা যদি
এর পরে কি আমরা হু ব্যবহার করবো? এ হু না, আমরা এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হলে তার আগে আমাদের একটা নির্দিষ্ট নাউনের উল্লেখ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এ ম্যান একজন ব্যক্তি, হু ইজ ডিসঅনেস্ট যে অসৎ। আর এখানে বলছিল একজন অসৎ মানুষকে সকলে ঘৃণা করে, আর এ ম্যান হু ইজ ডিসঅনেস্ট একজন মানুষ যে হলো অসৎ তাকে সকলে ঘৃণা, মানে একই জিনিস একটু ঘোরাই ফিরাই করতে হবে। সহজ ভাষায় বললে ওটা সিম্পল, আর একটু ঘোরাই জটিল ভাবে বললে ওটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কথা বুঝছো? এই আমাদের রিলেটিভ প্রোনাউনের যে দুটো পার্ট সুন্দরভাবে আমরা আলোচনা করলাম, পার্থক্য করে দিলাম। আশা করি তোমাদের এখান থেকে হয়ে যাবে। আর একটা দুটো পার্ট করলে হয়ে যাবে আমাদের, টুকটাক নিয়ম সেগুলো।